হাইকোর্ট রায় দিয়ে দিলেন যারা অযোগ্য তারা আর পরীক্ষায় বসতে পারবেন না, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো খুব স্বাভাবিক বিষয়। এর আগেও তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, কিন্তু কিছু মানুষ যারা এই টেন্টেডরা যদি বাদ যায় তাদের হাতে ঘা লাগবে বলে তারা মনে করেছে যে টেন্টেডরাও বসতে পারবে। সেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তো সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটা সুপ্রিম কোর্ট পরবর্তীতে যখন সেই অর্ডারটা যখন জাজমেন্টে যখন অ্যাপিলে গেছিল সেটাতে ক্লারিফাই করে দিয়েছিল যে টেন্টেড যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু বসতে পারবে না। বসার ক্ষেত্রে আপনি যদি প্যারা 49 দেখেন সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেখানে কিন্তু স্পষ্টত বলা আছে কারা কারা ওই প্রসেসে বসতে পারবে। এর বাইরে কাউকে বসতে দেওয়া মানে হচ্ছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা কিন্তু অমান্য করা। সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করার কথা ছিল, সেই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু একদমই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তার যে ডিরেকশনগুলো ছিল সেই মোতাবেক হয়নি। এবং আমাদের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মনে করেছে এই টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবেই এই প্রসেসে বসতে পারে না, তাদের এই প্রসেসে বসার কোনো অধিকার নেই। যেহেতু তারা ফ্রড করে চাকরিটা নিয়েছিল, তাই তারা এই প্রসেস থেকে কোনোভাবেই এই প্রসেসে বসে আর যাতে চাকরি না পায় সেই ব্যবস্থাই করে দিয়েছে হাইকোর্ট। এবং সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল যে টেন্টেডরা বসতে পারবে না, সেই রায়কে চ্যালেঞ্জ করে কারা গেল? যারা এফেক্টেড হলো, মানে ধরুন যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু গেল না, গেল কে? রাজ্য এবং কমিশন। তার মানে আশ্চর্য বিষয় হচ্ছে রাজ্য এবং কমিশন এই বিষয়ে কি করে এফেক্টেড হতে পারে? টেন্টেডরা থাকলো কি থাকলো না, টেন্টেডরা পরীক্ষায় বসতে পারলো কি পারলো না, সেই বিষয়ে রাজ্য সরকার বা এসএসসি তো কোনোভাবেই এফেক্টেড হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও তারা সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে আর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল এবং বলল যে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে দিতে হবে। সেই যে রায়কে চ্যালেঞ্জ করে তারা গেছিল, সেটা কিন্তু তাদের যে অ্যাপিলগুলো ছিল সেই অ্যাপিলগুলো কিন্তু খারিজ করে দিয়েছে। সেখানে স্পষ্টতই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায়টি দিয়েছিল টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না, সেই রায়টি সঠিক। এবং সেই হিসাবেই কিন্তু ডিভিশন বেঞ্চ সেখানে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেখানে কিন্তু শিলমোহর দিয়েছে এই পয়েন্টে। এই রায়ের পর থেকে একাধিক প্রশ্ন উঠছে, তারই মধ্যে একটি প্রশ্ন হলো সরকার যদি যোগ্য বাছাই করে দিয়েছে তাহলে যোগ্যদেরকে আবার কেন পরীক্ষায় বসতে বলছেন, কি বলবেন? দেখুন, যোগ্য তো কেউ বাছাই করেনি। একটি দুটো দেখুন, হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যখন এই হিয়ারিং চলে তখন কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারবার চেষ্টা করেছে যে সেগ্রিগেশনের যে প্রসেসটা সেটা কিন্তু করার। হাইকোর্ট একাধিকবার এসএসসি কে সুযোগ দিয়েছে, 4টে এফিডেভিট এসএসসি জমা করেছে, তারপরেও কিন্তু তারা স্পষ্টত জানাতে পারেনি যে এরা যোগ্য এরা অযোগ্য। স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ক্যান্ডিডেটদের বলে গেছে আমাদের লিস্ট রেডি আছে, আমরা যোগ্য অযোগ্য লিস্ট রেডি আছে, তা সত্ত্বেও কোর্ট আমাদের কথা শুনলো না। যদি তাদের এই যোগ্য অযোগ্যের তালিকা প্রস্তুত থাকে তাহলে সেটা তারা কেন কোর্টে প্রডিউস করলো না? কেন তাদের চেয়ারম্যান এসে, এসএসসি চেয়ারম্যান কেন হাইকোর্টে এসে বলল যে আমি বলতে পারবো না এছাড়া আর কোনো অযোগ্য ক্যান্ডিডেট আছে কিনা? এটা কিন্তু একদম ইন পার্সন এসে উনি এটা বলে গেছেন। তারপরে কোন কোর্ট বলতে পারে যে এই প্রসেসটা থাকতে পারে? স্বাভাবিকভাবেই কোর্ট বাধ্য হয়েছে, আমি আবার কথাটা ইউজ করছি, কোর্ট বাধ্য হয়ে কিন্তু এই সিলেকশন প্রসেসটাকে বাতিল করেছে। এবং আপনি যদি রায়টি ভালো করে পড়েন সেখানে কিন্তু স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে আর্টিকেল 12 অথরিটিগুলো আছে তাদের নন কোঅপারেশনের জন্য এই সেগ্রিগেশন প্রসেস সম্ভব হয়নি। সুপ্রিম কোর্টের রায়েও কিন্তু সেই কথা বলা আছে যে তারা নন কোঅপারেশন করেছে। কারণ সুপ্রিম কোর্টে যখন সেকেন্ড রাউন্ডের যখন হিয়ারিংটা শুরু হয় তখন কিন্তু একটাই প্রশ্ন ছিল, সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস ছিলেন তার একটাই প্রশ্ন ছিল যে whether segregation is possible or not, মানে এই যে বাছাই করার যে প্রক্রিয়াটা সেটা কি করা সম্ভব না সম্ভব না, সেখানে যদি সম্ভব হয় সেটার কি প্রসিডিওর। তাহলে তখন যখন এই প্রশ্ন আসে, সেই নিয়ে যখন হিয়ারিং হয় তখন কিন্তু এই প্রসেসের মাধ্যমে এবং এই হিয়ারিং এর মাধ্যমে কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি সেটা সেগ্রিগেশন করার। স্বাভাবিকভাবেই কোর্ট যেটা করেছে, যারা অলরেডি চিহ্নিত হয়েছে দাগি বলে তাদেরকে টেন্টেড হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং তাদেরকে টেন্টেড বলে সেই জাজমেন্টে উল্লেখ করেছে। এবং সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আমাদের এসএসসি সেটা অ্যাকনলেজ করেছে, সেই 4টে সিলেকশন প্রসেস মিলে সেই সংখ্যাটা হচ্ছে 6276। এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে স্পেসিফিক্যালি লেখা আছে। তারপরেও
আরেকটি ক্যাটাগরির কথা এখানে সুপ্রিম কোর্ট বলেছে, সেটা হচ্ছে নট স্পেসিফিক্যালি টেন্টেড, মানে এরা এখনো অযোগ্য বলে চিহ্নিত হয়নি। তার মানে কিন্তু এটা কখনোই নয় যে ওই ক্যাটাগরির মধ্যে কোনো অযোগ্য বা নেই, এটা কিন্তু কখনোই বলা সম্ভব না। সেই জন্যই বাধ্য হয়ে পুরো প্রসেসটাকে বাতিল করেছে, এবং যারা অলরেডি চিহ্নিত হয়েছে টেন্টেড বলে তাদেরকে কিন্তু বাদ দেওয়ার কথা বলেছে, এবং তাদের থেকে যে স্যালারিগুলো ছিল তাই সেই স্যালারিগুলো রিফান্ড নেওয়ার কথা বলা হয়েছে। রিফান্ড তো দূরের কথা, এখনো কিন্তু সেই প্রসেস শুরু হয়নি। তাদেরকে আবার পরীক্ষায় বসানোর জন্য উদ্যম গ্রহণ করেছে কিন্তু সরকার এবং এসএসসি। এবং এই যে এই প্রসেসের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা কিন্তু একমাত্র রাজ্য সরকার এবং এসএসসি, কারণ তারা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়েছে, তারাই কিন্তু ভালো জানে কারা অযোগ্য কারা যোগ্য। তারা কিন্তু সেই বাছাই করার যে প্রক্রিয়া সেখানে সহযোগিতা করেনি, এবং তার ফলেই কিন্তু বাছাই সম্ভব হয়নি। এর আগেও এই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসার পরেও কিছু যারা চাকরি হারিয়েছেন, চাকরিহারা অনেক যোগ্য ক্যান্ডিডেট, চাকরিহারা যারা আনটেন্টেড বা ধরুন যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট, তারা কিন্তু কমিশনে গিয়েছিল এবং তাদেরকে কিন্তু আশ্বস্ত করা হয়েছিল যে এই লিস্ট পাবলিশ হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী সেখানে কিন্তু আশ্বস্ত করেছিল যে এই লিস্ট পাবলিশ হবে, কিন্তু পরবর্তীতে যেই দিন পাবলিশ করার কথা সেই দিন কিন্তু আর পাবলিশ হয়নি। এখনো পর্যন্ত কিন্তু কোনো আনটেন্টেড এর লিস্ট বা নট স্পেসিফিক্যালি টেন্টেড এর লিস্ট এবং টেন্টেড এর লিস্ট কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। এখনো কিন্তু জানে না কারা কারা এই টেন্টেড ক্যান্ডিডেট। কেন সেটা প্রকাশ করবে না? কারণ সিলেকশন প্রসেস কিন্তু বাতিল হয়েছে একমাত্র যদি মূল কারণ হয়ে থাকে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল করাপশন, মানে হচ্ছে এই অথরিটিগুলোর দুর্নীতির কারণে এটা বাতিল হয়েছে। তাহলে কি করতে হবে? সেই দুর্নীতিগুলো বন্ধ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেখা গেল অস্বচ্ছতা রেখে এই দুর্নীতির পথ আটকানো তো দূরের কথা, সেটা আরো প্রশস্ত করার ব্যবস্থা কিন্তু এই এসএসসি এবং রাজ্য সরকার করে দিল, এবং তার ফলে আখেরে যাদের ক্ষতি হয়েছে সে ক্যান্ডিডেটদের। তাহলে মুখ্যমন্ত্রীর প্ল্যানগুলো গেল কোথায়? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, এটা কি তাহলে শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু নয়? দেখুন, এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান এটা হচ্ছে অযোগ্যদের জন্য। এই যেটা দেখছেন আবার অ্যাপিল করা, সেটা নিয়ে হয়তো আবার সুপ্রিম কোর্টে ছুটবে। এই এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান কিন্তু যোগ্যদের রক্ষা করার জন্য না। এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান হচ্ছে অযোগ্যদের রক্ষা করার জন্য। অযোগ্যরা কিভাবে চাকরিতে বহাল থাকতে পারে সেই ব্যবস্থার জন্য কিন্তু উনি এই প্ল্যানগুলোর কথা বোধহয় বলেছেন।